আহ! ও মা! আহ! স্যার, আমার কথাটা একবার শুনুন। আমি এমন কাজ করিনি। আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে স্যার। স্যার, আমি যে আর সহ্য করতে পারছি না। আমায় একটু দয়া করুন স্যার। আহ! ও মা! আহ! জেলের ভেতরে আমায় উল্টো করে ঝুলিয়ে রেখে মেরেই যাচ্ছে। কেউ আমার কোনো কথা শুনছে না। আমায় বস্ত্রহীন করে মেরেই যাচ্ছে। আমার পরনে শুধু একটা জাঙ্গিয়া, শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে আঘাত করা হয়নি। আর আমার এসিড আক্রান্ত আগের ক্ষত থেকে রক্ত পড়ছে, তবুও ওরা আমায় মেরেই যাচ্ছে, থামছে না। এইরকম অত্যাচার হয়তো কেউ কখনো সহ্য করেনি। আজকে কোনো অপরাধ না করেও আমায় পুলিশের অত্যাচার সহ্য করতে হচ্ছে। আমার শুধু এইটাই অপরাধ, আমি সেদিন মিথুর বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম। আর আমি পড়ালেখায় ভালো ছিলাম, যার জন্য আজকে আমায় এরকম একটা মিথ্যা অপবাদের অত্যাচার সহ্য করতে হচ্ছে। হঠাৎ করে একজন পুলিশ অফিসার আমার পুরুষত্বের মাঝে লাঠি দিয়ে বাড়ি মারে, আর আমি সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে যাই। এতক্ষণ যার কথা শুনলেন সে হলো আমাদের গল্পের নায়ক। চলুন জেনে আসি কী কারণে আমাদের গল্পের নায়ককে কেন এত অত্যাচার সহ্য করতে হচ্ছে। ফ্ল্যাশব্যাক। ভার্সিটিতে শুধু আসো বাবার টাকা নষ্ট করার জন্য। আজকে এতদিন হয়েছে, একটা ক্লাসে পড়া দিতে পেরেছো কখনো? সেটা করবে কেন? ভার্সিটিতে এসে ঘোরাঘুরি, স্যারদের সাথে বেয়াদবি করা, বখাটেদের মতো চলাফেরা করা, এছাড়া আর কোনো কাজ নেই তোমার? ক্লাসে তো আসো না, আর আসলেও ফোন নিয়ে ক্লাসে বসে পড়ো। নিজে তো পড়ালেখা করো না, আর বাকিদের পড়াতে দাও না। এদিকে তোমার বাবা ফোন দিয়ে জিজ্ঞেস করবেন তুমি রেজাল্ট ক্লাস করছো নাকি। ক্লাসে কোনো সমস্যা হলে সেগুলো দেখিয়ে দিতে বলে, অথচ যে ক্লাস করে না তাকে দেখিয়ে কি লাভ হবে? নিজের মামাতো ভাইয়ের দিকে তাকাও, ছেলেটা পড়াশোনায় কতটা ভালো। একটা ক্লাস আজ পর্যন্ত মিস দেয়নি, সব পরীক্ষায় টপ করেছে। সে সব স্যারদের কাছে ভালো, আর তুমি? আমি চিন্তা করে পাই না, এরকম একটা ভাই থাকতে তুমি কি করে পড়াশোনা করো না। অবশ্য তুমি তো তাকে দেখতেই পারো না। তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে সে চেষ্টা করতো মামাতো ভাইয়ের সাথে টক্কর দিয়ে কিভাবে পড়াশোনা করতে ভালো করা যায়। বসো এখন চুপচাপ। আজকের পর থেকে তুমি ক্লাসে আসবে না। যদি নিজেকে বদলাতে পারো তাহলে আমার ক্লাসে আসবে। কথাগুলো বলে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের প্রধান আবুল স্যার ক্লাস নেওয়া শুরু করেন। স্যার ক্লাস শেষ করে চলে যান। তারপর এক এক স্যার এসে তাদের ক্লাস নিয়ে চলে যান। ক্লাস শেষ করে সবাই বের হয়ে যায় ক্লাসরুম থেকে। রাহুল, জয়, সাগর আর সুমন মাঠে বসে কথা বলছিল। তখন রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন বের করে দেখতে পায় তার মামাতো বোন মিতু ফোন দিয়েছে। রাহুল ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মিতু, বলো। কই তুই? এই তো ভার্সিটির বকুলতলায় আছি। তুই কই? গাড়ির কাছে আয়, বাসায় যাব। তুই চলে আয়, আমার আসতে দেরি হবে, কিছু কাজ আছে। আমি বলেছি আসার জন্য তোকে। বললাম না পারবো না। কথাটা বলে রাহুল ফোনটা কেটে দিল। তখন মিতু রেগে ফোন তার ব্যাগে রেখে হাঁটা দিল। সুমন আর সাগর রাহুল আর জয়কে উদ্দেশ্য করে বলে ওঠে, কিরে জয় আর রাহুল, তোরা দুজন 4 মাস কোথায় ছিলি? আমার মামার বাড়িতে ছিলাম। বড় মামার বিয়ে, ছোট মামার বিয়ে ছিল। আর আমি তোদের দুইটাকে বললাম চলে আয়, আর তোরা তো এলি না। জানিস না, কোনো মেয়ের পেছনে ছিল বোধহয় দুইটাই। বন্ধু, 4 মাস ছিলাম, কিন্তু আমাদের পাত্তা দিল না। আমাদের কাঁচকলা দেখে চলে গেল। এর জন্য বলি এসব থেকে দূরে থাকো বাবুরা। কিন্তু বাবুরা কাঁচকলা খেয়ে বসে আছেন। রাহুল তার বন্ধুদের সাথে এভাবে হেসে হেসে কথা বলছিল। তখনই মিতু গিয়ে রাহুলের কলার চেপে ধরে দাঁড় করিয়ে রাহুলের গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, ফকিরের বাচ্চা, আমার মুখের ওপর ফোন কেটে দিস? তোর তো সাহস কম না? থাকিস তো আমার বাসায়, আবার আমার কথার অবাধ্য হস তুই? পুরো ক্যাম্পাসের সবাই তাকিয়ে আছে রাহুল আর মিতুর দিকে। রাহুল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছে না। আর বলবে বা কি করে? মিতু যা বলেছে সব সত্যি বলেছে। মিতু রাহুলকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে হুঙ্কার দিয়ে বলে ওঠে, এই অনাথের বাচ্চা, শুনতে পাসনি আমি কি বলেছি? চুপচাপ গাড়িতে গিয়ে বসো, না হলে আরো কয়েকটা পড়বে তোর গালে। কি হলো, শুনতে পাচ্ছিস না? দিব কি আরো কয়েকটা? যাচ্ছি। রাহুল চলে যায় গাড়ির কাছে। তারপর গাড়িতে গিয়ে গাড়ি স্টার্ট দিয়ে মিতুর জন্য অপেক্ষা করতে লাগলো। রাহুল গাড়ির ভিতরের আয়নায় দেখতে পেল গালে থাপ্পড়ের দাগ বসে গেছে আর ঠোঁট কেটে রক্ত পড়ছে। রাহুল হ্যান্ড বক্স থেকে একটা টিস্যু নিয়ে রক্তগুলো মুছে নিল।
কিছুক্ষণ পর মিতু এসে গাড়িতে বসে রাহুল গাড়ি চালানো শুরু করে। 40 মিনিট পর রাহুল যা বাসায় চলে আসে। রাহুল গাড়ি থেকে নেমে মিতুর দরজা খুলে দিল। মিতু গাড়ি থেকে নেমে রাহুলের দিকে রাগী চোখে তাকিয়ে ভিতরে চলে গেল। রাহুল গাড়ি গ্যারেজে রেখে বাসায় প্রবেশ করে। তখন রাহুলের মামি রাহুলকে উদ্দেশ্য করে বলে ওঠেন, কি রে, শুনলাম আজকে নাকি ভার্সিটিতে মেয়েদের সাথে বেয়াদবি করেছিস, আর তার জন্য তোকে উচিত শিক্ষা দেওয়া হয়েছে। আমি কোনো কথা বললাম না, মামির দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বললাম, রাহুল রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে বাসার কাজের লোকের সাথে খাবার খেয়ে নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। এবার আপনাদের সাথে আমাদের গল্পের নায়কের পরিচয় পর্ব সেরে নেই। আমাদের গল্পের নায়ক রাহুল রাজ চৌধুরী। রাহুল এবার অনার্স 2য় বর্ষে পড়াশোনা করছে। রাহুলের মা আর বাবা সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তারপর থেকে রাহুলের মামা আমজাদ চৌধুরী হলেন একজন এমপি। রাহুলের মামা রাহুলকে তার বাড়িতে নিয়ে আসেন। রাহুলের মামি এবং মামাতো বোন রাহুলকে ছোট থেকে সহ্য করতে পারতো না, কারণ রাহুলরা ছিল গরিব। আরেকটা কারণ ছিল, সেটা হলো রাহুল ছিল অনেক মেধাবী। রাহুল যবে থেকে এই বাড়িতে এসেছে তবে থেকে মিতু আর তার মা মিলে রাহুলের উপর অত্যাচার শুরু করে। প্রথম রাহুলের কষ্ট হলে রাহুল সেগুলো একসময় সহ্য করতে শিখে যায়। এবার গল্পে ফেরা যাক। রাহুল ঘুমিয়েছিল, হঠাৎ রাহুলের মনে হলো তার পিঠে জ্বলে যাচ্ছে। তখন রাহুল তাড়াতাড়ি করে উঠে পড়ে। রাহুল সামনে তাকিয়ে দেখতে পায় মিতু দাঁড়িয়ে আছে। রাহুল তাড়াতাড়ি করে ওয়াশরুম গিয়ে শাওয়ার ছেড়ে দিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পিঠে জ্বালা শুরু হয়েছে। রাহুল শাওয়ার বন্ধ করে বাইরে চলে আসে। তখন মিতু হাতে একটা ছোট বোতল দেখতে পায়, যেখানে লেখা ছিল বড় করে অ্যাসিড। রাহুল বুঝতে বাকি রইল না কেন এমন করে পিঠ জ্বলে যাচ্ছিল। রাহুলের মনে হচ্ছে তার পিঠের ভিতরে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। রাহুল ব্যথা সহ্য করে বলে ওঠে, কোথাও যাবেন আপনি? হ্যাঁ, আমি একটু আমার বান্ধবীর বাসায় যাব, গাড়িতে গিয়ে অপেক্ষা কর। রাহুল একটা টি শার্ট পরে নেয়। টি শার্ট গায়ে চড়ানোর সাথে সাথে রাহুলের পিঠ জ্বালা করা শুরু করে। রাহুল কোনো রকম সহ্য করে গাড়ির কাছে চলে আসে। কিছুক্ষণ পর মিতু চলে আসে। রাহুল গাড়ি চালানো শুরু করে। রাহুল সিটে হেলান দিতে পারছিল না ব্যথার জন্য, আর মিতু রাহুলের ছটপট করা দেখে হা হা করে হাসছে। রাহুল এতটাই কষ্ট পাচ্ছে যে তার চোখ দিয়ে পানি পড়ছে। তারপরও রাহুল কিছু বলছে না। রাহুল মিতুকে নামিয়ে দিয়ে একটা হাসপাতালে চলে যায়। তারপর একজনকে বলে ডাক্তার আছেন কিনা। তখন সেই ব্যক্তি বলেন, ডাক্তার নেই, তবে ইন্টারনি করেছেন কয়েকজন স্টুডেন্ট আছে। রাহুল ব্যথা কাতর কণ্ঠে বলে, তাহলে তাদের বলুন আসার জন্য প্লিজ। ওই ব্যক্তি গিয়ে নিয়ে আসে স্টুডেন্টদের। তারপর রাহুল তার টি শার্ট কিছুটা উঠিয়ে পিছন দিক ফিরে স্টুডেন্টদের উদ্দেশ্য করে বলে, প্লিজ আমার হেল্প করুন, আমার পুরো পিঠ জ্বলে যাচ্ছে, আর আর সহ্য হচ্ছে না। তখন সেখানে থাকা সকল স্টুডেন্ট রাহুলের পিঠের এমন অবস্থা দেখে পিছিয়ে যায়। রাহুলের চোখ দিয়ে পানি পড়ছে। তখন একটা মেয়ে এগিয়ে এসে বলে, এরকমটা হলো কি করে? আগে আমার জ্বালা করাটা বন্ধ করুন, তারপর না হয় বলছি। কি করে হয়েছে সেটা না বললে আমরা কোন মেডিসিন দিব আপনাকে? এসিড দিয়ে হয়েছে এমনটা। এসিড দিয়ে মানে? আরে এত কথা বলছেন কেন? আপনি আসুন বেডে। আচ্ছা, আপনি শান্ত হন, দেখছি। নিতু, সুমা, জায়গাটা ভালো করে পরিষ্কার কর, আমি আসছি। তারপর মেয়েটা গিয়ে কিছু মলম ও মেডিসিন নিয়ে চলে আসে। রাহুলকে বেডে উল্টো করে শুইয়ে রাহুলের পুড়ে যাওয়া জায়গায় মলম লাগিয়ে দেওয়া হয়। মেয়েটা যখন রাহুলের পুড়ে যাওয়া জায়গায় মেডিসিন লাগিয়ে দিচ্ছিল, তখন রাহুলের জ্বালাটা যেন দ্বিগুণ বেড়ে যায়। তারপরও রাহুল চুপ করে থাকে। মলম লাগিয়ে দিয়ে রাহুলের ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেওয়া হয়। রাহুল টি শার্ট পরে নিয়ে মেয়েটাকে ধন্যবাদ দিয়ে মেডিসিন ও ঔষধের টাকা দিয়ে বলে, এতে আপনার মলম আর মেডিসিন দাম দেওয়া আছে। আপনাকেও বাকি সবাইকে অনেক ধন্যবাদ। এক্সকিউজ মি, হ্যাঁ বলুন। আপনার সাথে এমনটা কি করে হলো? তখনই রাহুলের ফোন বেজে ওঠে। রাহুল ফোন রিসিভ করে কথা বলা শেষ করে বলে, যদি দেখা হয় তাহলে বলবো নি পরে। রাহুল মিতুকে নিয়ে বাসায় চলে আসে। রাতের খাবার খেয়ে রাহুল মেডিসিন খেয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন ভার্সিটিতে রাহুল, সুমন, জয়, সাগর আড্ডা দিচ্ছিল। তখন জয় বলে ওঠে, কিরে রাহুল, আজকে তুই ব্যাগ নিয়ে এলি না যে ভার্সিটিতে? ক্লাস করবি না নাকি? ক্লাস করব। তাহলে খাতা কলম কিছু নিয়ে এলি না যে? তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে বাসা থেকে, ব্যাগ নিতে ভুলে গেছি। আর কিছু সময় আড্ডা দিয়ে সবাই ক্লাস চলে যায়। স্যার ক্লাস নিয়ে চলে যান। আজকে মিতু ক্লাস করতে আসেনি।
রাহুলরা ক্লাস শেষ করে বের হয়ে দেখতে পায় মিতু একজন বয়স্ক লোকের সাথে বাজেভাবে কথা বলছে। রাহুল সহ তার বন্ধুরা সেখানে যায় আর গিয়ে শুনতে পায়, এই বুড়ো, তোর সাহস কম না? তুই বান্ধবীকে থাপ্পড় মারিস? তোমার বান্ধবী যে তার মায়ের বয়সী মহিলাকে ইচ্ছে করে ধাক্কা দিয়ে মহিলার হাত থাকা খাবার ফেলে দিয়েছে, সেটা দেখতে পাওনি? মহিলা মাটিতে পড়ে থাকা খাবার তুলে নিজের ছেলেকে খাওয়াতে যাচ্ছিল, তখন মহিলার হাতের খাবার ফেলে দিয়েছে, সেটা দেখতে পাওনি? তোমার বান্ধবী খাবার ফেলে দিয়ে আবার তার মায়ের বয়সী মহিলাকে মেরেছে, তাতেও তুমি কিছু বলোনি? আচ্ছা, আজকে যদি ওই মহিলার জায়গায় তোমার মা থাকতো, তাহলে তুমি কি চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখতে? বুড়ো লোকটা কথা বলা শেষ করার আগেই মৃত লোকটাকে ধাক্কা দিয়ে বলে ওঠে, ফকিরের বাচ্চা, তোর সাহস কি করে হলো ওই মহিলার সাথে আমার মায়ের তুলনা করতে? তোকে তো আমি... মিতু যখন লোকটাকে ধাক্কা মারার জন্য হাত তুলে, তখনই রাহুল মিতুর হাত ধরে মিতুর গালে ঠাস ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে ওঠে, ছি মিতু, ছি! তুই কি মানুষ? নিজের বাবার বয়সী লোককে মারার জন্য তুই হাত তুলেছিস। তোর বান্ধবী একটু আগেই যেই কাজ করেছিল, এখন তুই সেই কাজ করছিস। আরে মেয়েরা হলে মায়ের জাত, আর তোমরা সেই জাত হয়ে একজন মাকে মারলি। সে মা তার নিজের ছেলের জন্য নিয়ে আসা খাবার ফেলে দিলি তোরা। তারপরেও সেই মা তোদের কিছু না বলে চলে যাচ্ছিল। তার ছেলেকে খাইয়ে তোমরা কত বড় পাপ করেছো সেটা জানো না তোমরা। তোমরা একজন মাকে না, পুরো মা জাতটাকে অপমান করেছো, আঘাত করেছো মা জাতকে। তোমরা একটা ছেলের সামনে তার মাকে মেরেছো। তোমরা একটা ছেলের খাবার কেড়ে নিয়েছো, তারপরও গলা উঁচিয়ে কথা বলছো। লজ্জা করে না তোমাদের এমন কাজ করতে? তোমাদের মানুষ বলতে আমার রুচিতে পাচ্ছে। আজকে বাসায় চলো মিতু, আমি মামাকে সব কিছু বলবো। তুই ভার্সিটিতে কি করিস? রাহুল কথাগুলো বলে ওই বুড়ো লোক আর ওই মহিলাকে নিয়ে চলে যায়। এদিকে মিতুর আগে ফুলছে। রাহুল তাকে ভার্সিটির সবার সামনে অপমান করে আবার গায়েও হাত তুলেছে। মিতু সেখানে থেকে বাসায় চলে আসে। এদিকে রাহুল, জয়, সাগর, সুমন সবাই মিলে বুড়ো লোক আর ওই মহিলাকে নিয়ে একটা হোটেলে চলে যায়। তারপর রাহুল, জয় আর সুমনকে ইশারা করে কিছু বলে, আর দুজনই বুঝতে পেরে চলে যায়। রাহুল খাবার অর্ডার করে এবং খাওয়ার জন্য বলে তাদের, কিন্তু তারা মানা করে। রাহুল তাদের অনুরোধ করে, তারপর তারা খাওয়া শুরু করে। খাওয়া দাওয়া শেষ করে রাহুল মহিলা আর বৃদ্ধ লোককে জিজ্ঞেস করে, চাচা, আপনি কি একসাথে থাকেন? হ্যাঁ বাবা, ও হচ্ছে আমার বড় ছেলের বউ, আর ওই ছেলে যে দেখছো, এ হলো আমার ছোট নাতি। তাহলে আপনার বড় নাতি কোথায়? সে আকাশে পাড়ি দিয়েছে। ও, কেন? কোনো রূপ ছিল কি? না, আমার নাতির কোনো রাগ ছিল না। 8 বছর আগে আমাদের বস্তিতে মাফিয়া সম্রাট জনির লোক এসে তাদের ফ্যাক্টরিতে কাজ করার জন্য কয়েকজন ছেলে লাগবে, তাই আমার নাতি চলে যায় ওর সাথে। কিন্তু 1 বছর পর আমার নাতির ক্ষত বিক্ষত লাশ আমাদের ঘরের সামনে পড়ে আছে দেখতে পাই। আমরা যখন জানতে যাই আমার নাতির মৃত্যু হলো কী করে, তখন ওরা বলেছিল ছাদ থেকে পড়ে, কিন্তু আমার নাতির শরীরে চাকু ও লাঠির আঘাত চিহ্ন ছিল। আমরা তখন থানায় মামলা করি। এর কিছুদিন পর বড় ছেলেকেও ওইভাবে হত্যা করে আমাদের ঘরের সামনে লাশ ফেলে যায়। তারপর আমরা ভয়ে ঢাকা চলে আসি সিলেট থেকে। এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা বস্তিতে থেকে ভিক্ষা করে চলছি। চাচার কথাগুলো শুনে অনেক খারাপ লাগলো। কিভাবে পারলো নরপিশাচরা একটা ছেলেও একটা লোককে হত্যা করতে? আমাদের সমাজে হচ্ছেটা কি? একসময় ইচ্ছে হয়ে প্রতিবাদ করা, কিন্তু নিজের অবস্থানের দিকে তাকিয়ে পিছিয়ে আসি। কিছু সময় পর সুমন আর জয় চলে আসে। তারপর সুমন আর জয়ের হাত থেকে বাজার নিয়ে রাহুল বুড়ো লোককে দিয়ে দেয় এবং বলে তারা চিন্তা না করতে, আর কোনো সমস্যা হলে তাদের বলার জন্য। রাহুল তার নিজের এবং তার বাকি বন্ধুদের নাম্বার একটা কাগজে লিখে বুড়ো লোকটার হাতে দিয়ে দিল। রাহুল সবাইকে বিদায় দিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। রাতে রাহুল তার মামার রুমের সামনে গিয়ে বলে, মামা আসবো? আরে আয় বাবা, ভেতরে আয়। পড়ালেখা কেমন চলছে তোর? হ্যাঁ মামা, ভালোই চলছে। মামা, একটা কথা বলার ছিল তোমাকে। হ্যাঁ বল। আসলে মামা, মিতু ভার্সিটিতে গিয়ে সবকিছু খুলে বললাম মামাকে। আমজাদ চৌধুরী সব শুনে রেগে গিয়ে চিৎকার দিয়ে মিতুকে ডাকতে শুরু করলেন। মিতু, মিতু। আমজাদ চৌধুরীর চিৎকার শুনে মিতু এবং তার মা চলে আসেন। মিতু রুমে এসে রাহুলকে দেখতে পায়।
তারপর তার বাবার সামনে গিয়ে বলে, হ্যাঁ বাবা বলো। আজকে ভার্সিটিতে কি হয়েছিল? ভার্সিটিতে আজকে কোন ক্লাসে কি কি পড়ানো হয়েছে? কি হয়েছে? তুমি রেগে আছো কেন এমন করে? চুপ, একদম চুপ। মেয়েটাকে আজকারা দিয়ে নষ্ট করে ফেলেছ, আর এখন আসছো কি হয়েছে জানতে। কি হলো মিতু, আমি কি বলছি? আজকে ক্লাস হয়নি বাবা। মিথ্যা বলতে লজ্জা করে না তোমার? আমার কত টাকা আর নষ্ট করবে তুমি? তুমি নিজের মেয়ে হয়ে আমার সম্মান নষ্ট করেছ, আর কতটা নিচে নামবে তুমি? আজকে তুমি একজন বৃদ্ধ লোককে মারার জন্য তার উপর হাত তুলতে যাচ্ছিলে। তোমাকে কি আমরা এমন শিক্ষা দিয়েছিলাম? আমি মনে করতাম তুমি আর যাই করো ভার্সিটির ক্লাসগুলো রেগুলার করো, কিন্তু আজকে আমার সব ধারণা ভুল প্রমাণিত হয়েছে। বাবা আমার কথা বিশ্বাস করো তুমি একবার। তুমি রাহুলের কথা বিশ্বাস করো না, রাহুল মিথ্যে বলছে। আচ্ছা ধরে নিলাম রাহুল মিথ্যে বলছে, আর আবুল স্যারও কি ভুল বলছে? কালকে রাতে আবুল স্যার কল দিয়ে তোর ক্লাসে করা বেয়াদবির কথাগুলো বলেছিল, আর আজকে ভার্সিটিতে এমন কাজ করেছিস। আজকে থেকে তোর সব হাত খরচা বন্ধ, কোথাও যাওয়া বন্ধ। বিকেল 4টার আগে বাসায় চলে আসবি। রাহুল তুই মিতুকে নিয়ে যাবি আর নিয়ে আসবি। মিতু আজকে থেকে রাহুলের কাছে পড়বি। এখন যাও নিজের রুমে। মিতু তার বাবার রুম থেকে রেগে বের হয়ে যায়। যাওয়ার আগে রাহুলের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে যায়। রাহুল রুমে গিয়ে পড়তে বসে পড়া শেষ করে খাওয়া দাওয়া করে রাহুল তার রুমে এসে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুল তার পড়া শেষ করে নাস্তা খেয়ে তার রুমে এসে রেডি হয়, গাড়ির কাছে চলে যায়। রাহুলের পিঠের ব্যথাটা কিছুটা কম আছে, তাই আজকে ব্যাগ নিয়েছে সাথে করে। কিছুক্ষণ পর মিতু চলে আসে, তারপর রাহুল গাড়ি চালানো শুরু করে। ভার্সিটিতে এসে রাহুল মিতুকে নামিয়ে দিয়ে গাড়ি পার্ক করে চলে যায় তার বন্ধুদের কাছে। তখন বন্ধুরা মিলে কথা বলা শুরু করে। তখন জয় বলে, বন্ধু, আজকে আমি ট্রান্সফার নিয়ে সিলেটে যাব। আমি আমার সকল কাগজপত্র নেওয়ার জন্য আজকে এসেছি। আজকের পর থেকে তোর সাথে আর দেখা হবে না রে কখনো। কি বলছিস কি তুই জয়? বাবা ট্রান্সফার হয়েছে সিলেটে, তাই আমার যেতে হবে। তুই থেকে যা, আমাদের বাসায় থাকবি। না রে, হবে না। আমার ইচ্ছা করছে না তোদের ছেড়ে যেতে, কিন্তু বাধ্য হয়ে যাচ্ছি। কি ব্যাপার, তুই এত চারপাশে তাকাচ্ছিস কেন? আসলে আমার মামাতো বোন আমাদের ভার্সিটিতে আসবে। ও যাচ্ছে আমাদের সাথে সিলেটে। সালা, মামা তো বোন না অন্য কিছু বন্ধু? হুম 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 মামা, ডাল মে কুছ কালা আছে। আরে শালা, সে আসলেই আমার মামাতো বোন। আর তুই বিশ্বাস না করলে জিজ্ঞেস করে নিস আমাদের মাঝে কিছু আছে কি না। আরে রেগে যাচ্ছিস কেন তুই? ওরা তো মজা করছে। জয়কে নিয়ে সাগর সুমনা মজা করছে, আর রাহুল জয়কে শান্ত করার চেষ্টা করছে। তখন একটা মেয়ে এসে বলে, কি রে জয়, চল, দেরি হয়ে যাচ্ছে তো। মেয়েটার কথা শুনে সবাই জয়ের পিছনে তাকায়। সবাই তো মেয়েটার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাহুলও মেয়েটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ, মেয়েটাও তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর মেয়েটা বলে, আপনি এখানে? আমারও তো একই প্রশ্ন, আপনি এখানে কেন? তোরা একজন আরেকজনকে চিনিস? আসলে সেদিন হসপিটালে। জয় তোর মামা তো বোন আসেনি? ওই তো হলো আমার মামাতো বোন মমি আর মমি। এরা হলো আমার বন্ধু রাহুল, সাগর আর সুমন। কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না আমি। তুই এবার কি বুঝতে পারলি না? মমি আর তোর কি আগে দেখা হয়েছিল কোথাও? হ্যাঁ, সেদিন উনি আমাদের হসপিটালে গিয়েছিলেন, আমি ওনার ট্রিটমেন্ট করেছিলাম। ট্রিটমেন্ট করেছিলেন মানে? রাহুল কি হয়েছিল? কেন, আপনারা জানেন না? কি রে জয়, তুইও জানিস না? না তো কি হয়েছিল? এই রাহুল, তোর কি হয়েছিল রে? আরে কিছু না, আমার বন্ধুর সাথে গিয়েছিলাম। এই আমি মামিকে ইশারা করলাম চুপ থাকার জন্য। মামিও আমার ইশারা বুঝতে পেরে চুপ করে গেল। কি হলো আপনারা বলুন। সেদিন রাহুলের কিসের ট্রিটমেন্টের জন্য আপনার হাসপাতালে গিয়েছিল? আসলে উনি না, ওনার বন্ধু গিয়েছিল, সাথে উনি ছিলেন। আরো কিছু কথা বলে জয় আর মমি চলে যায়, আর রাহুলরা ক্লাসে চলে যায়। এদিকে মমি জয়কে বলছে, ছেলেটা এমন করে রে জয়, একটু চাপা স্বভাবের। কার কথা বলছিস?
ওই যে তোর বন্ধু, কি যেন নাম বললি, রাহুল। রাহুলের মা বাবা বলতে কেউ নেই। রাহুল তার মামার বাসায় থেকে পড়াশোনা করে। তুই জানিস রাহুল আমাদের ডিপার্টমেন্টের মধ্যে টপার, কিন্তু মামি আর মামাতো বোন রাহুলকে সহ্য করতে পারে না। সেদিন রাহুলের মামাতো বোন রাহুলকে ভার্সিটির সবার সামনে থাপ্পড় মেরে অনেক বাজেভাবে অপমান করেছে, কিন্তু রাহুল কিছু বলেনি। কেন? কারণ রাহুল তাদের বাসায় থাকে, এই জন্য। এবার বুঝতে পেরেছি আমি সব কিছু। কি বুঝতে পেরেছিস? কিছু না, চল তাড়াতাড়ি। রাহুল ক্লাস শেষ করে গাড়ির কাছে গিয়ে মিতুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর মিতু চলে আসে। রাহুল গাড়ি চালিয়ে বাসায় চলে যায়। রাহুল তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে এসে দেখতে পায় রাহুলের খাবার ময়লার ঝুড়ির পাশেই রাখা, আর মাছি তেলাপোকা পাশেই ঘোরাঘুরি করছে। রাহুল কোনো কথা না বলে খাবার খেয়ে তার রুমে চলে যায়, আর রাহুলের মামি লুকিয়ে লুকিয়ে দেখছেন। তখন রাহুলের মামি বলেন, এই কেমন ছ্যাঁচড়া ছেড়ে রে বাবা, এত অত্যাচার করছি তবুও এই বাড়ি ছেড়ে যাচ্ছে না। আমি কম না, আমিও এই ছেলেকে বাড়ি থেকে বের না করা অবধি শান্তি পাবো না। প্রয়োজন হলে এই আপদের উপর অত্যাচার বাড়িয়ে দিব, দেখবো কত অত্যাচার সহ্য করতে পারে। রাহুলের মামি চলে যান তার রুমে। সন্ধ্যাবেলা রাহুল তার রুমে বসে পড়ছিল। তখনই মিতু রাহুলের রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ে। রাহুল দরজায় তাকিয়ে দেখতে পায় মিতু দাঁড়িয়ে আছে। তখন রাহুল বলে, ভিতরে আসুন, বলুন কি বলবেন। আমি এগুলো পারছি না, একটু দেখিয়ে দিবি? আচ্ছা আপনি বসুন, আমি দেখিয়ে দিচ্ছি। রাহুল সেগুলো দেখিয়ে দিয়ে পড়া শুরু করে। এভাবে চলে যায় কয়েকদিন। এই কয়েকদিন মিতু রাহুলের সাথে বোনের মতোই আচরণ করেছে এবং রাহুলের কেয়ার করেছে। মিতু এই কয়েকদিন ক্লাসের পড়া ঠিক মতো শিখে এসেছে। আবুল স্যার মিতুর এমন পরিবর্তন দেখে মিতুকে আরও উৎসাহিত করেন তার পড়ালেখা যেন চালিয়ে যায়। রাহুল, সুমন আর সাগরের সাথে কথা বলছিল, তখন মিতু এসে রাহুলকে বলে, রাহুল, তোর সাথে কাজ আছে, চল বাসায়। কি কাজ তোর? পরে মনে পড়ে মিতুর মারা থাপ্পড়ের কথা, আমি গালে হাত দিয়ে বলি, না চল, ঠিক আছে। রাহুলের কথা শুনে মিতু রাহুলের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। তখন রাহুলের কথা শুনে মিতু হেসে বলে ওঠে, তুই মনে করেছিস আমি তোকে মারবো? আরে সেই দিনের ওর কাজের জন্য আমি সত্যি খুব দুঃখিত। চল এখন বাসায়। রাহুল আর মিতু বাসায় চলে আসে। খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে যায়। রাহুল রুমে গিয়ে ঘুমিয়ে যায়। বিকেলে মিতুর ডাকে রাহুলের ঘুম ভেঙে যায়। তারপর মিতু রাহুলকে টানতে টানতে গাড়ির কাছে নিয়ে যায়। রাহুলকে গাড়িতে বসিয়ে মিতুও গাড়িতে বসে পড়ে। তখন রাহুল বলে, কি রে এমনটা করছিস যে? তোকে সারপ্রাইজ দিব, নে গাড়ি স্টার্ট কর। কি সারপ্রাইজ? সেটা গেলেই না হয় বুঝতে পারবি। রাহুল গাড়ি চালানো শুরু করে। কিছুক্ষণ পর গাড়ি এসে থামে একটা নির্জন বাড়ির সামনে। মিতু রাহুলকে টেনে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। একটা রুমে ঢুকে মিতু দরজা লাগিয়ে দিল, আর মিতু নিজেই তার পোশাক খোলা শুরু করে। তখন রাহুল বলে, মিঠু কি করছিস কে তুই? তোর জীবন নষ্ট করার ব্যবস্থা করছি। তোর জন্য সেদিন বাবা হামায় মেরেছিল। তুই সেদিন পুরো ভার্সিটির ছাত্রছাত্রীর সামনে হামায় মেরেছিলি। তোর জন্য আমি আমার সকল অধিকার হারিয়েছি। তাহলে তোকে আমি কি করে ছেড়ে দিতে পারি? তার মানে তুই আমায় এতদিন... হ্যাঁ, আমি এতদিন তোর সাথে অভিনয় করেছি। তুই কি বোকা রে রাহুল, তোর মাথায় এটা আসলো না যে যেই মেয়ে তোকে ছোট থেকে সহ্য করতে পারে না, এতদিন পরে তোকে এত সহজে মেনে নিল? মিঠু দেখ, এই কাজ করিস না, তা না হলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। প্রয়োজন হলে আমি তোর পায়ে ধরবো, তবু এমন করিস না তুই প্লিজ। আমি মামাকে বলবো আমি মিথ্যে বলেছি, তবুও তুই এমন কাজ করিস না। মিতু তার ব্যাগ থেকে একটা চাকু বের করে তার হাতে টান দিছে আর চিৎকার করছে। মিতু নিজের পোশাক কিছুটা ছিঁড়ে দিয়ে রাহুলের শরীরে চাকু দিয়ে আঘাত করতে লাগলো। রাহুল মিতুকে থামানোর চেষ্টা করছে, কিন্তু পারছে না। অনেক কষ্টে মিতুর হাত থেকে চাকু ফেলে দিয়ে রাহুল যেই বের করতে যাবে, তখন মিতু রাহুলকে জড়িয়ে ধরে বিছানায় পড়ে যায়। কিছুক্ষণ পর রাহুল বুঝতে পারে বাইরে থেকে কেউ দরজা ভাঙার চেষ্টা করছে। কিছুক্ষণ পর দরজা ভেঙে মিতুর বান্ধবী, বন্ধু আর পুলিশ প্রবেশ করে। মিতু সবাইকে দেখলে রাহুলকে ছেড়ে দেয়। অমনি পুলিশ আর ওর ছেলে বন্ধুরা এসে রাহুলকে মারতে শুরু করে। রাহুল কিছু বলতে পারছে না। রাহুল একবার মিতুর দিকে তাকিয়ে দেখতে পায় মিতু হাসছে, সাথে তার বান্ধবীরা। রাহুল পাশে তাকিয়ে দেখতে পায় তার মামিও আছে। রাহুল কিছু বলতে যাবে তার আগেই তার মামি বলে ওঠেন,
এই জানোয়ারটাকে ছাড়বেন না অফিসার। আর একটু হলে আমার মেয়েটার জীবন নষ্ট করে ফেলছিল। আমরা তো তোকে নিজের ছেলে বলে মনে করতাম রাহুল। তাহলে তুই কি করে পারলি এমনটা করতে? মিতু তো তোর মনের মতো, তাহলে তুই তোর বোনকেও ছাড়লি না? ছি রাহুল, ছি। অতিরিক্ত মারের কারণে রাহুল অজ্ঞান হয়ে যায়। রাহুলের যখন জ্ঞান ফিরে তখন সে দেখতে পায় জেলের ভিতরে ঝুলে আছে। রাহুলের জ্ঞান ফিরেছে দেখে পুলিশ অফিসাররা রাহুলকে মারা শুরু করে। রাহুল অনেকবার পানি দেওয়ার কথা বলেছিল, কিন্তু কেউ পানি দেয়নি। উল্টে রাহুলকে মারার পরিমাণ বাড়িয়ে দিল। আর কিছুক্ষণ রাহুল অজ্ঞান হয়ে যায়। বর্তমান আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে বৃষ্টিও হচ্ছে। রাহুল পড়ে আছে ময়লার স্তূপে। পানির ঝাপটা মুখে পড়তেই রাহুলের জ্ঞান ফিরে। রাহুল চোখ খুলে চারপাশে তাকিয়ে দেখতে পায়। চোখটা খুলে বোঝার চেষ্টা করলাম কোথায় আছি। তখনই আমার নাকে আসে ময়লা আবর্জনার গন্ধ। আমি অনেক কষ্ট করে দাঁড়িয়ে চারপাশে তাকিয়ে দেখলাম আমি একটা ময়লার স্তূপের উপর দাঁড়িয়ে আছি। নিজের দিকে তাকিয়ে দেখলাম আমার পরনে একটা জায়গা, আর কিছু দূরে আমার পোশাক পরে আছে। সমস্ত শরীরে ব্যথা করছে, হাঁটতে পারছি না। তবু অনেক কষ্ট করে বসে হাঁটু গেড়ে পোশাক পরে নিলাম। প্যান্টের পকেটে হাঁটতে দেখলাম আমার ফোন আছে। ফোনটা বের করে দেখলাম ফোনের অবস্থা 12টা বেজে গেছে। অনেক কষ্ট করে ফোনটা অন করে সাগরের নাম্বারে কল দিয়ে বললাম, আমি এখানে আছি, আমার একটু সাহায্য কর। তোর লোকেশন হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দে। রাহুল লোকেশন পাঠিয়ে দিয়ে ময়লা স্তূপ থেকে নেমে একটা গাছের নিচে বসে পড়ে। অতিরিক্ত মার খাবার, স্বল্পতা ও শরীর থেকে রক্ত বের হয়ে যাওয়ার জন্য রাহুল আবার অজ্ঞান হয়ে যায়। রাহুলের যখন জ্ঞান ফিরে তখন রাহুল দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে সাগর, সুমন ও তার পরিবার। তখন রাহুল বলে, কি রে, তোরা এখানে কি করে এলি? আর আমি এবার এখানে কোথায়? তুই আমার মাঝে আছিস? ও, তোদের কল দিয়ে গাছে নিচে বসেছিলাম, হুট করে মাথা ঘুরে যায়, তার জন্য জ্ঞান হারিয়ে ফেলি। তোর মাথা ঠিক আছে কি? আজকে 4 দিন পর তোর জ্ঞান ফিরেছে, আর বলছিস আমাদের কল দিয়েছিলি আজকে? মানে? আচ্ছা, খাবার খেয়ে নে, তারপর না হয় কথা বলবো। রাতের আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে আকাশে থাকা মেঘগুলো এক পাশ থেকে অন্য পাশে আসা যাওয়া করছে। রাহুল তাকিয়ে আছে সেই মেঘের দিকে। তখন সুমন বলে, তার মানে সেই দিন জয়ের মামাতো বোন সত্যি বলেছিল? হুম। এখন কি করবি তুই রাহুল? শত কষ্ট হলেও নিজের পড়ালেখা চালিয়ে যেতে হবে। তোরা আমায় একটা থাকার জায়গা আর 2টা টিউশনি ম্যানেজ করে দিতে পারবি? আমার বাসায় থাক তুই, সমস্যা নেই। আমার নামে যে দাগ লেগে গেছে, সেই দাগ নিয়ে তোর বাসায় থাকা তোদের জন্য বিপজ্জনক হবে। তাই আমার জন্য 2টা টিউশনির ব্যবস্থা কর, আর না হয় আমি নিজে থাকার ব্যবস্থা করব। থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হবে না, আমার ভাইয়ের মেস আছে, তুই সেখানে থাকবি। রাহুল পরের দিন সকালে সাগর আর সুমনের সাথে বেরিয়ে পড়ে বাসা থেকে। রাহুল মেসে এসে তার প্রয়োজনীয় কিছু জিনিস কিনে সুমন আর সাগরের সাথে দুপুরে মেসের খাবার খেয়ে নেয়। বিকেলে সুমন রাহুলকে নিয়ে 2 টিউশন পড়া ছাত্রদের বাসায় নিয়ে সবার সাথে কথা বলে আসে, আর রাহুলও বলে আসে সে কালকে থেকে পড়াতে আসবে। তখন রাহুল সাগর আর সুমনকে বলে, ভার্সিটি থেকে কি আমায় কোনো রকম শাস্তির কিছু করেছে? না, তবে মিতু আর মিতুর মা তোকে ভার্সিটি থেকে বের করে দেওয়ার পর অধ্যক্ষ স্যারকে বলেছিল, কিন্তু আবুল স্যার তাদের বলেন, দেখুন, ঘটনাটা যেহেতু আমার কলেজে ঘটেনি, তাহলে আমি কেন রাহুলের বিরুদ্ধে এমন অ্যাকশন নিব? হ্যাঁ, তবে যদি সরকার থেকে আসে কোনো নির্দেশ, তাহলে রাহুলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। তারপর মিতু আর তোর মামি চলে যান ভার্সিটি থেকে। মিতু তোকে সবার কাছে খারাপ করার জন্য তোর ছবি তোর বন্ধুদের নিয়ে ক্যাপশনে লিখে দিয়েছে, আর লিখে দিয়েছে তুই একজন ধর্ষক। রাহুল সব শুনে চোখের কোণটা মুছে সাগর আর সুমনকে উদ্দেশ্য করে বলে ওঠে, তোর বিশ্বাস করিস আমি এই কাজটা করতে পারি? আরে শালা, তুই কি বলছিস কি? আমরা সবাই তোকে অনেক বিশ্বাস করি। দীর্ঘ 4 বছর একসাথে আছি আমরা, জানি তুই কেমন। তুই করবি এমন একটি কাজ, এটা আমি বা আমরা কেউ কখনো বিশ্বাস করি না। দেখ রাহুল, বন্ধু হয়ে যদি বন্ধুর প্রতি বিশ্বাস না থাকে, তাহলে সেই বন্ধুত্ব কিন্তু বেশি দিন থাকে না। জীবনে চলার পথে অনেক সম্পর্ক শেষ হয়ে যায়, কিন্তু বন্ধুত্ব নামক সম্পর্কটা ঠিক থাকে জীবনের শেষ পর্যন্ত। ধন্যবাদ তাদের, আমি সত্যি অনেক ভাগ্যবান যে তোদের মতো বন্ধু পেয়েছি রে। বন্ধুদের বিদায় দিয়ে রাহুল চলে আসে মেসে এসে নিয়ে আসা বইগুলো নিয়ে একটু পড়ে নেয়। তারপর রাহুল ছাদে চলে যায়। ছাদে গিয়ে কিছু সময় কাটিয়ে চলে আসে মেস রুমে।
রাত 10টায় খাওয়া দাওয়া শেষ করে রাহুল ঘুম থেকে উঠে পড়ে। সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কিছু সময় পড়ালেখা করে রেডি হয়ে সাগর আর সুমনকে কল দিয়ে বেরিয়ে পড়ে। তারপর 3 বন্ধু ভার্সিটি চলে যায়। রাহুল ভার্সিটিতে প্রবেশ করতেই অনেকেই তার দিকে কেমন করে তাকায়। রাহুলও সেটা খেয়াল করে। রাহুল মাথা নিচু করে হাঁটছে, আর সাগর ও সুমন সেটা খেয়াল করে রাহুলকে স্বাভাবিক করার জন্য বিভিন্ন রকম কথা বলছে ও রাহুলকে চিন্তামুক্ত রাখার চেষ্টা করছে। মিতু তার বান্ধবীদের হাসাহাসি করে কথা বলছিল। তখন মিতুর বান্ধবী মিতুকে ধাক্কা দিয়ে রাহুলের দিকে তাকাতে বলে। মিতু তো রাহুলের দিকে তাকিয়ে রেগে যায়। তখন মিতু বলে, সেই দিনের মার খেয়ে হেরে দেখছি শিক্ষা হয়নি, তবে শিক্ষা আরও দেওয়া লাগবে দেখছি। রাহুল, সাগর আর সুমন ক্লাসে চলে যায়। মিতু ও তার বান্ধবীদের সাথে ক্লাসে প্রবেশ করে। মিতু রাহুলকে শুনিয়ে শুনিয়ে রাহুল ও তার বাবা মাকে নিয়ে কথা বলছে। রাহুল সব শুনেও চুপ করে রইল। সাগর আর সুমনও সব শুনছে। রাহুল অন্যদিকে তাকিয়ে আছে। তখন সাগর আর সুমন উঠতে যাবে, রাহুল তাদের আটকে দিয়ে বলে, কোথায় যাচ্ছিস তোরা? দেখছিস না মিতু কি শুরু করেছে? বাদ দে, ও এমনি। তাই বলে বললাম না বাদ দিতে। আবুল স্যার এসে ক্লাস নেওয়া শুরু করেন, আর ক্লাসের ফাঁকে ফাঁকে রাহুলের দিকে তাকাচ্ছিলেন। রাহুলও সেটা খেয়াল করছিল। ক্লাস শেষ করে স্যার বের হয়ে যাওয়ার আগে স্যার রাহুলকে উদ্দেশ্য করে বলেন, রাহুল, সাগর আর সুমন, ক্লাস শেষ করে আমার রুমে একবার এসো তো। রাহুল আচ্ছা স্যার বলে বসে পড়ে। এক এক ক্লাস শেষ করে রাহুলরা মিলে চলে যায় আবুল স্যারের রুমে। স্যার রাহুল, সুমন আর সাগরের সাথে কিছু কথা বলে নেন। তারপর রাহুলকে স্যার সেদিন কি হয়েছিল জিজ্ঞেস করেন। তারপর রাহুল স্যারকে সবকিছু খুলে বলে। রাহুল যখন সবকিছু বলছিল তখন রাহুলের চোখ জ্বলছিল। সব শুনে স্যার একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, রাহুল, তোমায় একটা কথা বলি, শোনো। তুমি যখন ভার্সিটি আসার উদ্দেশ্যে হাঁটা দাও তখন তোমায় অনেক ভাঙ্গা রাস্তা অতিক্রম করে ভার্সিটিতে আসতে হয়, কিন্তু তুমি কি সেই ভাঙ্গা রাস্তা দেখে কখনো ভার্সিটি আসা থামিয়ে দাও কখনো? না স্যার। তাহলে তুমি যত বাধা আসুক না কেন কখনো তুমি থেমে যাবে না বা হাল ছাড়ে দিবে না, কারণ তোমার নিজেকে প্রমাণ করতে হবে তুমি নির্দোষ। সবাইকে দেখিয়ে দিতে হবে আসল অপরাধীকে। এত সময় স্যার কথাগুলো শুনছিলাম। আসলে তো যতই বাধা আসুক না কেন আমি আমার পড়ালেখা চালিয়ে যাব। নিজের জ্ঞান নিজেকে নির্দোষ প্রমাণ করতেই হবে। তারপর স্যারকে বললাম, স্যার আমি চেষ্টা করব আপনার কথাগুলো মনে রেখে সামনের দিকে এগিয়ে যেতে। স্যারের সাথে কথা বলে রাহুলটা চলে আসে ভার্সিটি থেকে। রাহুল মেসে এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়ে। বিকেলে ঘুম থেকে উঠে রাহুল বেরিয়ে পড়ে টিউশনি করানোর জন্য। রাহুল যাদের টিউশনি করায় তাদের মধ্যে একজন মেয়ে নাম জুই আর একজন ছেলে নাম অনিক। রাহুল এসে তাদের পড়ানো শুরু করে। পড়ানো শেষ করে রাহুল চলে যায় তার মেসে। মিতু প্রত্যেক দিন রাহুলকে নানাভাবে অপমান করত। রাহুল কোনো প্রতিবাদ করতো না, কারণ রাহুলকে কিছু বললেই মিতু আবার নতুন কিছু করার চেষ্টা করবে। এভাবেই রাহুলের দিনগুলো কাটছিল ভালোই ভালোই, কিন্তু হয়তো রাহুলের কপালে ভালো বলতে কিছু নেই। কয়েকদিন পর রাহুলের দিনগুলো পরিণত হয় মন্দতে রূপ নিল। একদিন রাহুল ভার্সিটির ক্লাস শেষ করে বের হয় ভার্সিটি থেকে। রাহুল কিছু দূর আসার পর খেয়াল করে তার পিছু নিয়েছে কয়েকটা ছেলে, যাদের দেখতে পুরো গুন্ডাদের মতো। রাহুল প্রথমে চিন্তা করে ওদের সাথে কথা বলবে, কিন্তু ওদের হাতে চাকু কোর দেখে রাহুল সোজা হাঁটা দিল। এক পর্যায়ে ছেলেগুলো রাহুলকে ডাক দিল, কিন্তু তাদের কোনো উত্তর না দিয়ে দৌড়ানো শুরু করে এবং কিছু সময় পর মেসে চলে আসে। রাহুল মেসে এসে সাগর আর সুমনকে আসতে বলে। সাগর আর সুমন আসলে সবকিছু খুলে বলে। সব শুনে সাগর আর সুমন বলে ওঠে, কে করতে পারে এমন? তুই তো কারোর সাথে কোনো ঝামেলা করিসনি, তাহলে তোকে কেন মারতে চাইবে? তুই জানিস না সে এমনটা করবে। আমি শিওর এর পিছনে মিতুর হাত আছে। রাহুল চিন্তা করিস না, আমরা দেখছি। আমি আজকে আমাদের এলাকায় বড় ভাইয়ের সাথে কথা বলবো, বড় ভাই একটা ব্যবস্থা করে নেবে, তুই চিন্তা করিস না। রাহুলের সাথে কথা বলে সাগর আর সুমন চলে যায়। রাহুল খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়ে নেয়। বিকেলে ঘুম থেকে উঠে অনিক আর জুইকে পড়াতে চলে যায়। পড়ানো শেষ করে রাহুল মেসে চলে আসে। ফ্রেশ হয়ে রাহুল পড়তে বসে। পড়াশুনো করে রাহুল ঘুমিয়ে পড়ে। এইদিকে আমজাদ চৌধুরী বাসায় ফিরে রাহুল কোথায় জানতে চান। তখন মিতু আর মিতুর মামা সবকিছু খুলে বলেন। আমজাদ চৌধুরী কিছু না বলে চুপ করে রইলেন। পরের দিন সকালে রাহুল ঘুম থেকে উঠে নাস্তা করে পড়তে বসে।
পড়া শেষ করে রাহুল রেডি হয়ে কল দিয়ে সুমন আর সাগরের সাথে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে এসে রাহুলরা ক্লাসে চলে আসে। ক্লাস শেষ করে রাহুল, সুমন আর সাগর যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখনই পিছনে তাকিয়ে দেখতে পায় কয়েকটা ছেলে তাদের পিছন পিছন আসছে। রাহুল সুমন আর সাগরকে বলে পিছনে তাকাতে বলে। রাহুলের কথায় সুমন আর সাগর পিছনে তাকিয়ে কয়েকটা ছেলেকে দেখতে পায়। তখন সাগর বলে ওঠে, এরাই ছিল কি কালকে? না, তবে সকালে আমি আমার মেসের সামনে রেখেছিলাম এদের, তোরা আসার পর চলে যায়। তখন আমি এই বিষয়টা তেমন পাত্তা দিইনি, কিন্তু 5 মিনিট হলো এরা আমাকে ফলো করছে। সুমন আর সাগর রাহুলকে দাঁড়াতে বলে ছেলেগুলোর দিকে এগোচ্ছিল। তখনই একটা গাড়ি এসে রাহুলকে পেছন থেকে ধাক্কা দিল আর রাহুল গিয়ে একটা গাছের উপর পড়ে। সুমন আর সাগর রাহুলের চিৎকার শুনে পিছনে তাকিয়ে দেখতে পায় রাহুল মাটিতে শুয়ে আছে আর রাহুলের শরীর দিয়ে রক্ত ঝরছে। সাগর আর সুমন রাহুলের কাছে গিয়ে রাহুলের মাথা সুমনের কোলে নিয়ে রাহুলকে ডাকতে শুরু করে। রাহুল, হে রাহুল, কথা বল। তখন সাগর উঠে ওই ছেলেগুলোর দিকে এগোয় আর ছেলেগুলো দৌড়ে সেখান থেকে চলে যায়। তারপর সাগর আর সুমন মিলে রাহুলকে নিয়ে হাসপাতালে চলে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া মাত্রই রাহুলকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়। সাগর আর সুমনের শরীরে রাহুলের রক্তে রঞ্জিত হয়ে গেছে। সুমন ফোন দিল জয়কে। জয় ফোন রিসিভ করে বলে, কিরে, কেমন আছিস তুই সুমন? সুমন কোনো কথা বলছে না আর এদিকে জয় কথা বলে যাচ্ছে, কিন্তু সুমন কিছুই বলছে না। কিছুক্ষণ পর জয় কান্নার শব্দ শুনতে পায়। সুমন কান্না থামিয়ে বলে ওঠে, বন্ধু, তুই তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আয়। রাহুলের অবস্থা ভালো নয় রে। কি বলছিস কি তুই সুমন? কি হয়েছে রাহুলের? বন্ধু, তাড়াতাড়ি চলে আয় তুই। কথাটা বলে সুমন ফোন কেটে দিল। কিছুক্ষণ পর নার্স অপারেশন থিয়েটার থেকে বের হয়ে এসে বলে, রাহুলের জন্য বি পজিটিভ রক্ত লাগবে 3 ব্যাগ। তাদের ব্লাড ব্যাংক এ বি পজিটিভ রক্ত নেই। তখন সাগর বলে, আমার বন্ধুর কিছু হয়নি তো নার্স? নার্স বলে, দেখুন, এখন কিছু বলা যাচ্ছে না, তবে তবে কি? নার্স বলে, আপনারা যত তাড়াতাড়ি রক্ত ম্যানেজ করতে পারবেন তত ভালো হবে রুগীর জন্য, না হলে খারাপ কিছু হয়ে যাবে। যা করার তাড়াতাড়ি করুন। কথাগুলো বলে নার্স চলে যায় সেখান থেকে। এইদিকে জয় মমিকে কল দিয়ে সিলেট এয়ারপোর্টে আসতে পারে। জয় এয়ারপোর্টে এসে দেখে মমি এসে গেছে। তারপর জয় মমিকে নিয়ে এয়ারপোর্টের ভিতরে প্রবেশ করে। টিকিট কেটে বিমানে গিয়ে বসে। 40 মিনিট পর বিমান এসে ঢাকা বিমানবন্দরে অবতরণ করে। জয় এয়ারপোর্টে থেকে বের হয়ে একটা গাড়ি নিয়ে হাসপাতালে চলে আসে। এদিকে সাগর আর সুমন অনেক কষ্ট করে ব্লাড নিয়ে এসে নার্সের কাছে দিয়ে অপারেশন থিয়েটারের বাইরে অপেক্ষা করছে। তখনই জয় আর মমি অপারেশন থিয়েটারের সামনে এসে দেখতে পায় সাগর আর সুমন বসে আছে মাথা নিচু করে, আর তাদের পুরো শার্ট রক্তে লাল হয়ে গেছে। জয় সুমন আর সাগরের সামনে গিয়ে বলে, এদিকে কেউ কাউকে কল দিয়ে বলছে, দেখুন, ভাগ্য ভালো তাই তো একটু যাত্রায় আপনার বন্ধু পেয়েছে। যদি গুলিটা বুকের আরেকটু নিচে রাখতো তাহলে কিন্তু আপনার বন্ধুকে বাঁচানো যেত না। এছাড়া ডান হাতটা একটু ভেঙে গেছে আর মাথায়ও কিছু আঘাত পেয়েছে। কিরে, কি অবস্থা রাহুলের এখন? বন্ধু, জানি না রে, ভিতরে নিয়ে গেছে। আমাদের সামনে আমাদের বন্ধুকে মেরে গেল, আমরা কিছুই করতে পারলাম না। তাহলে আমরা কেমন বন্ধু রাহুলের? নিজেকে রাহুলের বন্ধু বলতে লজ্জা করছে। তোর সামনে মেরেছে মানে? সুমন একটা দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে চেয়ারে বসে বলে, তোর মনে আছে মমি সেদিন বলেছিল রাহুলের ট্রিটমেন্ট নেওয়ার জন্য হাসপাতালে গিয়েছিল? হ্যাঁ মনে আছে, কিন্তু রাহুলের সাথে এটার সম্পর্ক কি? আছে সম্পর্ক। শোন তাহলে, আপনারা তো জানেনই, আর আজকে এমন একটা পরিস্থিতি হয়েছে রাহুলের। কথাগুলো বলে সাগর চোখের জল ছেড়ে দিল। জয় আর মমিরও চোখ ভিজে ওঠে। তখন জয় বলে ওঠে, এত কিছু হয়ে গেল আর তোরা আমাকে কিছু বলিসনি? চল, এখন আমার বন্ধুর ওপর হামলার প্রতিশোধ এখনই নিয়ে আসবো। প্রতিদিন রাহুলের জন্য চুপ ছিলাম, কিন্তু আজকে সব শুনে নিজের পশুটাকে হংকার দিচ্ছে ভিতর থেকে। চলো। রাহুলের রক্ত শুকিয়ে যাওয়ার আগেই প্রতিশোধ নিতে হবে। জয়, সাগর আর সুমন যখন যাবে তখনই মমি সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমাদের কাছে বন্ধু বড় না, বন্ধুর উপর হামলার প্রতিশোধ নেওয়া বড়। মামি, তুই বুঝবি না, তুই চুপ করে এখানে থাক, আমরা আসছি। জয়, পাগলামি করিস না, এখন তোদের রাহুলের পাশে থাকা প্রয়োজন। হ্যাঁ, রাহুলের সাথে ওরা এই কাজটা করে ঠিক করেনি,
কিন্তু সবার আগে রাহুলকে সুস্থ করে তুলতে হবে আমাদের। তারপর না হয় পরের কথা পরে চিন্তা করা যাবে। আগে রাহুল ভালো করে সুস্থ হোক, তারপর না হয় তোরা যা ইচ্ছা করিস। জয়, মিমি কিন্তু ঠিক বলেছে রে। এখন আমাদের রাহুলের পাশে থাকা প্রয়োজন। রাহুলকে সুস্থ করে তুলে রাহুলকে অন্যত্র পাঠিয়ে দেবো। কেন? জানি না, তবে রাহুল বলেছিল কেউ তাকে কালকে মারার চেষ্টা করেছে। আজকে আমরা আসার সময় তারা আমাদের পিছু নিয়েছিল, কিন্তু আমরা যখন ওদের কাছে যেতে শুরু করি তখন তারা রাহুলের চিৎকার শুনে পেছনে তাকিয়ে দেখলাম রাহুল মাটিতে পড়ে আছে। ছেলেগুলোকে দেখে মনে হচ্ছে ওরা আমাদের দেশের না, বাইরে হবে। রাহুলের সিলেটে থাকা এখন ভালো হবে না। রাহুল কিছুটা সুস্থ হলেই ওকে অন্য কোথাও পাঠিয়ে দিতে হবে। এইটাই রাহুলের জন্য ভালো হবে। আচ্ছা, বুঝলাম। রাহুল আমার সাথে আমাদের ওইখানে যাবে, আর তোরা চলে আসবি কয়েকদিন পর। কেন? আমরা সবাই থাকলে একসাথে থাকবো এখন থেকে, আর না হলে আমাকে এখানে আসতে হবে না। আচ্ছা, রাহুল সুস্থ হোক আগে। সবাই অপারেশন থিয়েটারের বাইরে বসে অপেক্ষা করছে ডাক্তারের বের হওয়ার। কিছুক্ষণ পর ডক্টর বের হন অপারেশন থিয়েটার থেকে। তখন জয়, সুমন, সাগর আর মমি রাহুলের সামনে যায়। জয় বলে ওঠে, ডাক্তার, আমার বন্ধু কেমন আছে এখন? দেখুন, ভাগ্য ভালো তাই তো একটু যাত্রায় আপনার বন্ধু পেয়েছে। যদি গুলিটা বুকের আরেকটু নিচে রাখতো তাহলে কিন্তু আপনার বন্ধুকে বাঁচানো যেত না। এছাড়া ডান হাতটা একটু ভেঙে গেছে আর মাথায়ও কিছু আঘাত পেয়েছে। সবাই ডক্টরের কথা শুনে চমকে যায়। তখন সুমন বলে ওঠে, কি বলছেন কি ডাক্তার আপনি? রাহুলের অ্যাক্সিডেন্ট হলো, তাহলে গুলি আসবে কোথা থেকে? আমাদের সামনে রাহুলের অ্যাক্সিডেন্ট হলো, আমরা তো কোনো গুলির আওয়াজ শুনতে পাইনি ডক্টর। দেখুন, আমরা যখন অপারেশন থিয়েটারে নিয়ে ওনার বডি যখন পরিষ্কার করি তখন আমরা গুলির চিত্র দেখতে পাই। আমিও কিছুটা চমকে যাই। আচ্ছা, এই ছেলে কে বলুন তো? শরীরে অনেক আঘাতের চিত্র, আবার পিঠে অনেক জায়গায় জ্বালানো দেখে মনে হচ্ছে কেউ অ্যাসিড ঢেলে দিয়েছে। ছেলেটা এত অত্যাচার সহ্য করে বেঁচে আছে কি করে? ছেলেটার জীবনটাই বেদনাময় ডক্টর। ডাক্তার, আমি সেদিন ওর পিঠে ব্যান্ডেজ করে দিয়েছিলাম। আপনি ব্যান্ডেজ করে দিয়েছিলেন মানে? আসলে ডাক্তার, আমি ভাগ্য ভালো ছেলেটা, তাই তো এত বড় অ্যাক্সিডেন্টের পরও বেঁচে যাচ্ছে। পিঠের অ্যাসিড আক্রান্ত কিছু জায়গা ইনফেকশন হয়ে গেছে, যার জন্য পিঠের মাংস কেটে ফেলা হয়েছে। এ নিয়ে এখন আসি আমি। রাহুলের জ্ঞান ফিরবে কখন ডাক্তার? রাহুল সুস্থ হয়ে যাবে তো ডাক্তারবাবু? 24 ঘন্টার ভিতরে ফিরে আসবে, তবে ছেলেটা এখন রেস্টের প্রয়োজন। ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক দুর্বল। আসি আমি। ডক্টরের কথা শুনে সবার প্রাণে যেন প্রাণ ফিরে এলো। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, রাহুলকে কেন কেউ মারতে চাইবে? তখন জয় বলে ওঠে, রাহুলকে কেন মারতে চাইছে? আর রাহুলকে মেরে কার কি লাভ? মৃত্যুর লাভ তুই জানিস না? মৃত্যু রাহুলকে সহ্য করতে পারে না, এর জন্য মারতে চায়। মিতুই যদি রাহুলকে মারতে চায় তাহলে গুলি কেন করবে? আর যদি রাহুলকে গুলি করে মারতে চাই তাহলে রাহুলের অ্যাক্সিডেন্ট কেই বা করলো? আমি যতটুকু জানি রাহুলের তো তেমন কোনো শত্রু নেই মিতু ছাড়া। তাহলে তাহলে কি আছে যে আমাদের বন্ধুকে মারতে চাই? কি আছে যে আড়াল থেকে রাহুলের ওপর হামলা করছে? এখন কি করবি জয়? রাহুলের যে প্রাণের ঝুঁকি থেকে যাবে। রাহুলকে আমার সাথে ঢাকা নিয়ে যাব এবং রাহুলের পাশে পাশে আমাদের থাকতে হবে। যে রাহুলের জন্য আমরা আলোর পথে এসেছি, সেই রাহুলের কিছু আমরা হতে দিব না। আলোর পথে মানে জয়? আসলে মমি, আমি সাগর আর সুমন নেশায় আসক্ত ছিলাম 3 বছর আগে। কলেজে গিয়ে মারামারি করতাম, মেয়েদের সাথে বাজেভাবে টিস করে কথা বলতাম। কলেজের কোনো মারামারি হলে সেটা আমরাই করতাম, সিগারেট খেতাম, আরও কত কী করতাম। একদিন অন্য কলেজের কয়েকটা ছেলেকে মেরেছিলাম আমরা, বলতে পারিস অনেক বাজেভাবে মেরেছি। এর কিছুদিন পর আমরা বাইকে করে বাসায় ফিরছিলাম, তখন এই ছেলেগুলো আমাদের গতিরোধ করে। ছেলেগুলো কোনো কথা না বলেই আমাদের মারা শুরু করে। সংখ্যায় অনেক ছিল, যার জন্য আমরা পেরে উঠছিলাম না। তখন কোথা থেকে রাহুল এসে আমাদের বাঁচিয়ে নেয়, ছেলেগুলোকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেয়। রাহুল তারপর আমাদের নিয়ে একটা ফার্মেসিতে গিয়ে চিকিৎসা করিয়ে। রাহুল তখন জানতে চাই কি হয়েছে, আমরা তখন সব কিছু খুলে বলি। রাহুল আমাদের কিছুক্ষণ কথা বলে চলে যায়। কলেজে এলে রাহুল আমাদের সাথে কথা বলতো, আমাদের মানা করতো যাতে নেশা না করি। রাহুল আমাদের নিয়ে ক্লাসে যেত, আমরা ক্লাস না করলে আমাদের বকা দিত। রাহুলের বকাগুলো যেন আমরা ভালো লাগতো। একবার মনে হতো রাহুল আমাদের বড় ভাই,
আর একবার মনে হতো হয়তো রাহুল আমাদের বন্ধু। পুরো কলেজে কারো সাহস হতো না আমাদের কিছু বলার, কিন্তু রাহুল আমাদের বকাঝকা করতো, কলেজের সবার সামনে মারতো। একদিন রাহুলকে একটা জিজ্ঞেস করি আমরা, ধর রাহুল, আমরা যদি তোকে মেরে ফেলি তখন তুই কী করবি? জানিস তো আমরা অনেক খারাপ, কলেজের কেউ আমাদের ভালো নজরে দেখে না, আর তুই সেই জায়গায় আমাদের মারিস আবার শাসন করিস। তখন রাহুল কি বলেছিল জানিস মামি? কি বলেছিল? এই কলেজে কারোর সাথে তেমন কথা বলি না আমি, কিন্তু তোদের সাথে আমার অনেক কথা বলার ইচ্ছা হইতো, কিন্তু সুযোগ পাইনি। তারপর ওই দিন তোদের সাথে কথা বলি, আর তুই কি বললি, যদি মেরে ফেলিস তাহলে কি করব? জানিস তো, বন্ধুহীন জীবন হলো লবণ ছাড়া তরকারির মতো। বন্ধুত্ব নিয়ে মানুষের অনেক ধারণা বিশ্বাস রয়েছে, যেমনটা তোদের উপর আমার আছে। বন্ধুত্বের মাঝে সবচেয়ে বেশি রয়েছে আবেগ। সহজ কথায়, সহজ ভাষায় বন্ধুত্বের সংজ্ঞা দেওয়া সম্ভব নয়, কেননা বন্ধু হলো মানুষের এক হৃদয়ের অনুভূতিমূলক সম্পর্ক। যেমন তোদের সাথে আমার হয়েছে। বিশ্বস্ত বন্ধুত্ব হলো প্রাণ রক্ষাকারী ছায়ার মতো, যে একরকম বন্ধু পেয়ে যায় সে গুপ্তধন পেয়ে যায়। তারপরেও যদি মারতে চাস আমাকে, তাহলে মারতে পারিস তুই। সেদিনই বুঝেছিলাম আমরা কত বড় গুপ্তধন পেয়েছি। পুরো কলেজ যখন আমাদের বিপক্ষে ছিল, তখন রাহুল আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল। আমরাও রাহুলের ডাকে সাড়া দেই। প্রথম প্রথম আমাদের নেশা করার জন্য ইচ্ছে করলেও কয়েকদিন পর আমরা ভুলে যাই নেশা কী জিনিস। আমরা ধীরে ধীরে সবার অপ্রিয় থেকে প্রিয় হয়ে উঠি। আমাদের সাথে যাদের ঝামেলা হয়েছিল, রাহুল তাদের সাথে বসে সমস্ত ঝামেলা শেষ করে দিয়েছিল। এখন বল মমি, তুই এইরকম একটা খাঁটি হিরেকে কি করে হারাতে দেই? কথাগুলো বললে জয়, সাগর আর সুমন চোখের জল ছেড়ে দিল। মমিরও জয়ের কথা শুনে চোখ ভিজে এলো। তখন মমি হালকা হেসে বলে ওঠে, তোরা তিনজন অনেক লাকি রে, রাহুলের মতো একজন বন্ধু পেয়েছিস। সবার ভাগ্যে এমন বন্ধু কিন্তু জুটে না। এখন তোদের কাজ হলো এই খাঁটি হিরে রক্ষা করা। নিজের জীবন হলেও আমরা রক্ষা করে যাব এই বন্ধুকে। এদিকে কেউ কাউকে গালি দিচ্ছে আর বলছে। একটা শকুন হাতে নিয়ে শকুনের গলায় ছুরি দিয়ে আঘাত করে শকুনের গলা থেকে বের হওয়ার রক্ত খেয়ে কেউ হুঙ্কার দিয়ে বলে ওঠে, ওর লাশ আমার চাই। যদি তোকে ওরা মারতে না পারিস, তাহলে আমি তোদের রক্ত দিয়ে শয়তানকে আমন্ত্রণ করব ওকে মারার জন্য। যে কোনো মূল্যে ওর মৃত্যু চাই। ও বেঁচে থাকলে আমি ধ্বংস হয়ে যাব, আমার এই সাম্রাজ্য শেষ হয়ে যাবে। লোকগুলো তাদের মালিকের এমন কাজ ও কথা শুনে ভয় কাঁপতে শুরু করে। তখন তাদের মালিক হাসতে হাসতে বলে, ভয় পেয়ে গেলি তোরা? হ্যাঁ, আমায় এভাবে সবাই ভয় পেতে হবে, না হলে শেষ করে দিব সব। কথাগুলো বলে মালিক চলে যায় আর লোকগুলো বেরিয়ে পড়ে তাদের মালিকের নির্দেশে। এদিকে মিতু ভার্সিটির একজন ছাত্রের কাছ থেকে জানতে পারে রাহুলের অবস্থা ভালো না। মিতু এটা শুনে অনেক খুশি হয়ে বাড়ি চলে আসে এবং তার মাকে সবকিছু খুলে বলে। তখন তার মা বলেন, এই আপদটা এবার যদি মারা যায় তাহলে বাঁচি আমি। কাজটা বুঝতে হবে না, কাদের দিয়ে করিয়েছি, এবার বোধহয় আর বাঁচবে না। শালার জানটা কই মাছের জান। সেদিন ফুটন্ত অ্যাসিড ঢেলে দিলাম পিঠে, কিন্তু বলল না। ওই দিন এত সব মার খেলো, কিচ্ছু হলো না। চাকু দিয়ে আঘাত করলাম, কিচ্ছু হলো না। তবে এবার মনে হচ্ছে মারা যাবে ওই রাহুলের বাচ্চা। এদিকে রাত 11টায় রাহুলের জ্ঞান ফিরে। তারপর ডক্টর এসে রাহুলকে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যান। জয়, সাগর আর সুমনকে বাসায় পাঠিয়ে দেয় ফ্রেশ হওয়ার জন্য, আর জয় আর মমি হসপিটালে থেকে যায়। জয় রাতে তার মা বাবাকে কল দিয়ে সবকিছু জানিয়ে দেয়। তারপরে জয় মা বাবা রাহুলকে সিলেটে নিয়ে আসার জন্য বলে। পরদিন সকালে রাহুলের জ্ঞান ফিরে। তারপর রাহুল সবার সাথে কথা বলে। তখন জয় রাহুলকে বলে, কালকে তোর সাথে কি হয়েছিল বলতো আমায় রাহুল? কালকে যখন ছেলেগুলোর দিকে সাগর আর সুমন যায়, তখন একটা গাড়ি এসে আমায় ধাক্কা দিল। তারপর আমার কিছু মনে নেই। আচ্ছা, তুই গাড়ির নাম্বার বা এমন কিছু দেখেছিস যা তোর মনে আছে? না, কারণ গাড়িটা আমায় পিছন থেকে আঘাত করেছে, যার জন্য কিছু দেখতে পাইনি। আচ্ছা, তুই রেস্ট নে। তারা জানলে কি করে? সেটা আপনার না জানলেও চলবে, আপনি এখন রেস্ট নিন। রাহুল আর কোনো কথা বলল না। আজ 20 দিন পর রাহুল সুস্থ হয়েছে কিছুটা। আজকে হাসপাতাল থেকে রাহুলকে রিলিজ দেওয়া হয়। হাসপাতালের সবকিছু মিটিয়ে রাহুলকে নিয়ে যাওয়া হয় সুমনদের বাসায়। দুপুরের খাবার খেয়ে রাহুল সহ বাকি সবাই রাহুলের রুমে গিয়ে বসে। তখন জয় বলে ওঠে, সাগর সুমন বিকেলে বের হতে একবার আজকে।
কোথায় যাবি তোরা? আর শালা আমায় বলছিস না যে তোরাও যাওয়ার কথা? তুই এখনো সুস্থ হসনি, তাই তোর বাসার বাইরে যাওয়া বন্ধ। আরে কোথাও যাচ্ছি না আমরা তোকে রেখে। তোর মেসে যাব তোর সব কিছু নিয়ে আসার জন্য। কেন? তুই জয়ের সাথে সিলেট চলে যাবি। এই ঢাকা শহর তোর জন্য সেফ না। তোরা পাগল হলেই আমি কোথাও যাচ্ছি না। রাহুল, পাগলামি করিস না। তুই যদি এখানে থাকিস তাহলে তুই চিরদিনের জন্য ঢাকা পড়ে যাবি এই ঢাকা শহরে। তুই রেস্ট নে, আমরা আসি এখন, আরও কিছু কাজ আছে আমাদের। আমি কি করব তাহলে? তুই তো ডাক্তার, রুগীর দেখাশোনা কর, আমরা না আসা পছন্দ। আরে শালা রুগী কেবে? ভাই, ডাক্তারদের আমার বিশ্বাস নেই। 3টা বসালে আমি খুব ভয় পাই। কেন? ডাক্তার আপনার বারাধানে মই দিয়েছে? আর কোন 3টা পোশাকে ভয় পান? 1 ডাক্তার, 2 পুলিশ আর 3 উকিল। জীবনে বেশি দিন বাঁচতে হলে এই 3 পেশার মানুষ থেকে দূরে থাকতে হবে। আর আপনি তো ডাক্তার, সো কোনো প্রশ্নই আসে না। বন্ধু, তোরা নাকি নিয়ে যা, আমি বরং ঘুমিয়ে পড়ি। মনে করেছিলাম চলে যাব, কিন্তু এই অপমান সহ্য করা যায় না। জয়, তোরা যা, আমি আসছি এখানে। আপনাকে সহ্য করতে কে বলেছে? জয় নিয়ে যায় আগে। আমি নাই এর মাঝে, তোরা কথা বল, আমি গেলাম। কথাগুলো বলে জয়, সাগর, সুমন হাসতে হাসতে বেরিয়ে পড়ে বাসা থেকে। রাহুলও ঘুমিয়ে পড়ে। মমি রাহুলের রুম থেকে বের হয়ে সুমনের বোন আর মায়ের সাথে কথা বলছিল। গোধূলি লগ্নে রাহুলের ঘুম ভেঙে যায়। রাহুলের ভালো লাগছিল না, তাই সে বিছানা ছেড়ে কোনো রকম ফ্রেশ হয়ে ছাদে চলে যায়। রাহুল ছাদে গিয়ে সূর্যাস্তের দিকে তাকিয়ে আছে। মমি রুমে এসে রাহুলকে পেল না। তখন ছাদের দরজা খোলা দেখতে পেয়ে মমি ছাদে চলে যায়। মমি রাহুলের পাশে গিয়ে বলে, মন খারাপ? আরে ডাক্তার ম্যাডাম যে। বলছি মন খারাপ? মন ভালো আর খারাপ, খারাপ থাকলে কি হবে আর ভালো থাকলেই বা কি হবে? এত হেয়ালি করে কথা বলেন কেন আপনি? সোজা শব্দ কথা বলতে পারেন না? আমি আবার কোথায় ইয়ারি করলাম? আসলে আপনাদের মতো ডাক্তারদের মাইন্ড অন্যরকম। অন্যরকম মাইন্ড মানে? আচ্ছা, আপনি কি ঝগড়া করবেন আমার সাথে? আমার কি খেয়ে দেখ কাজ নাই? তাই তো দেখছি। ধুর। মমি চলে যায় ছাদ থেকে। রাহুল আবার দৃষ্টিপাত করে সূর্যাস্তের দিকে। কিছু সময় পর রাহুল নিচে চলে আসে। জয়, সাগর আর সুমনা চলে আসে বাসায়। বাসায় এসে সবাই মজা করছে। তখনই টিভিতে সবাই শুনতে পায়, দীর্ঘ 2 বছর পর আবার বাংলাদেশে আগমন ঘটেছে সিরিয়াল কিলার হোয়াইট ডেভিলের। মানুষকে মেরে পুরো মুখ থেতলে দিয়ে সাদা ডেভিলের মাস্ক বসিয়ে দেওয়ার যার কাজ ছিল। আজকে সিলেটের বটতলার মাঠে একজন মেয়ে ও একজন ছেলের লাশ পাওয়া যায়, যাকে 2 বছর আগের মতোই হত্যা করা হয়েছে। হোয়াইট ডেভিল তার আগমন বার্তা দিয়েছে, সে বলেছে সে ফিরেছে। খুব ভয়ঙ্কর রূপে এবার থেকে লাশের ছড়াছড়ি হবে। তার সাথে করা সকল অবিচারের বদলা সে এবার নিবে খুব ভয়ঙ্কর রূপে। এখন প্রশ্ন হচ্ছে, 2 বছর আগে আইনমন্ত্রী নিজে বলেছেন হোয়াইট ডেভিল মারা গেছে এবং সেই ভিডিও আমাদের দেখিয়েছিলেন। তাহলে মারা যাওয়া ব্যক্তিটাই বা কে? না, সরকার তখন নিজের ব্যর্থতা ডাকার জন্য সেদিন মিথ্যে বলেছিল। হোয়াইট ডেভিল মারা যায়নি। তাহলে হোয়াইট ডেভিলের 2 বছর কোথায় ছিল? এসব প্রশ্নের উত্তর জানতে এবং হোয়াইট ডেভিলের সম্পর্কিত সকল আপডেট পেতে আমাদের সাথে থাকুন। সবাই নিউজটা দেখে একজন আরেকজনের দিকে তাকায়। তখন সুমন বলে, কি যে শুরু হলো বুঝতে পারছি না। যে মানুষটা মারা গেছে শুনলাম 2 বছর আগে, সে নাকি এখন জীবিত হয়ে ফিরে এসেছে। এতদিন সবাই শান্ত ছিল, কিন্তু এবার বোধহয় সেটা আর হবে না। এই নরপশুটাকে মেরে ফেলার জন্য কেউ কখনো আসবে না? আপনি দেখছি হোয়াইট টেবিলের উপর অনেক রাগ। অনেক রাগ। কারণ 4 বছর আগে হোয়াইট টেবিল আমার বেস্ট ফ্রেন্ড তুলি আর ভাইয়াকে হত্যা করেছিল। যদিও তুলির ভাই তুলির আপন ভাই ছিল না, তবুও তুলির ভাই তুলিকে অনেক ভালোবাসত। তুলির ইচ্ছে ছিল ফটো সেশনের। তুলি একদিন একটা জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিল, তখনই সে দেখতে পায় হোয়াইট টেবিল কাউকে মারছে। তুলি কয়েকটা ছবি তুলে নেয়, আর তখনই হোয়াইট টেবিল তুলিকে দেখে নেয়। তুলি সেখান থেকে ফিরে তার ভাইয়ের সাথে দেখা করে সব বলে দেয়। ভাই বোন মিলে যখন পুলিশের কাছে যাচ্ছিল, তখনই গাড়িটা আচমকা হওয়াতে উড়ে যায়, আর আমি আর আমার বান্ধবীকে হারিয়ে ফেলি। আমরা জানতাম না এটা হোয়াইট টেবিল করেছিল। এর কয়েকদিন পর হোয়াইট টেবিল লাইভে এসে সব কিছু বলে। তারপর থেকে আমার হোয়াইট টেবিলের উপর অনেক রাগ।
সত্যি খুব দুঃখজনক। আচ্ছা, আপনি যদি হোয়াইট টেবিলকে সামনে পান তখন কি করবেন? সামনে পেলে দেখতে পাবেন। শুনি না, ওর প্রতি আপনার রাগ কেমন? হোয়াইট টেবিলকে সামনে পেলে ওর দু চোখ খুলে নিব, তারপর হাতগুলো কেটে কেটে মাংসের দোকানে ঝুলিয়ে রাখবো, তারপর থামুন থামুন, আপনি তো দেখছি কষাই থেকে বড়। সত্যি মানুষ এতদিন বলতো ডাক্তাররা কষাই হয়, আজকে তার প্রমাণ হাতে নাতে পেয়ে গেলাম। জয়, সাগর, সুমন, তারা সাবধান, এরকম ডাক্তার থেকে সাবধানে থাকবি। রাহুলের কথা শুনে সবাই হাসতে শুরু করে আর মমি রেগে সেখান থেকে চলে যায়। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই যে যার রুমে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে রাহুলরা সবাই ঘুম থেকে উঠে নাস্তা করে বেরিয়ে পড়ে সিলেটের উদ্দেশ্যে। রাহুলরা দুপুর 1টায় চলে আসে জয়দের বাসায়। বাসায় এসে রাহুল জয়ের মা আর বাবার সাথে কথা জয়ের দেখিয়ে দেওয়া রুমে গিয়ে অনেক কষ্ট করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া শেষ করে সুমন আর সাগরের সাথে কথা বলে ঘুমিয়ে যায়। এদিকে আজকের নিউজেও বলছে হোয়াইট টেবিল 4 জনকে আগের মতো হত্যা করেছে। তবে এবার যাদের হত্যা করা হয়েছে তারা আইন শৃঙ্খলা বাহিনী বড় পর্যায়ের অফিসার। হোয়াইট বলেছে তার ভাইকে যে হত্যা করেছে যতদিন পর্যন্ত তাকে বের করতে পারবে না ততদিন খুনের পরিমাণ বাড়তে থাকবে। হোয়াইট টেবিলের কাছে এবার সরকার বেশ নড়েচড়ে বসে। হোয়াইট টেবিলকে খুঁজে যখন সবাই ব্যর্থ, প্রধানমন্ত্রী এনএসআই এর চিফ ও সেনাপ্রধান ডেকে সবকিছু জানতে চান এবং হোয়াইট টেবিলকে শেষ করার জন্য যা যা প্রয়োজন পড়বে সব সরকার বহন করবে। কথা বলে প্রধানমন্ত্রী দুজনের দিকে তাকান। সেনাপ্রধান আগে নিজের ব্যর্থতা স্বীকার করে নিলেন। তখন এনএসআই চিফ বলে ওঠেন, ম্যাম, this mission started a long time ago. You know who is handling it? তখন প্রধানমন্ত্রী এনএসআই চিফের দিকে তাকিয়ে বলে ওঠেন, কে হ্যান্ডেল করছে? আমাদের ডিপার্টমেন্টের পরিচিত মুখ, আপনার বিশ্বস্ত লোক রাজ দ্য মনস্টার এবং তার পুরো টিম। প্রধানমন্ত্রী বলেন, কোথায় আছে রাজ এখন? রাজ কি কাজ করছে? এতদিনে কি কোনো ক্লু পাওনি? এভাবে চললে তো সব শেষ হয়ে যাবে। ম্যাম, রাজ কোথায় আছে কেউ জানে না, আর আপনি তো জানেন রাজ কতটা চতুর একজন অফিসার। সে কোন জায়গায় আছে কেউ বলতে পারবে না যতদিন পর্যন্ত রাজ নিজের ইচ্ছেতে কারোর সাথে যোগাযোগ করছে, ততক্ষণ পর্যন্ত কেউ রাজের নাগালও পাবে না। তবে এটা সত্যি, হোয়াইট টেবিলের ভাই ও জনের ভাইকে রাজ মেরেছে। রাজ এটাও বলেছে হোয়াইট টেবিলের সাথে সরকারের উচ্চ পর্যায়ের লোক জড়িত আছে এবং তাদেরও শেষ করবে, কিন্তু কারোর লাশ কেউ খুঁজেও পাবে না। এনএসআই চিফের কথা শুনে প্রধানমন্ত্রী আর সেনাপ্রধান নড়েচড়ে বসেন। তখন প্রধানমন্ত্রী বলেন, আচ্ছা, সরকারের উচ্চ পর্যায়ের কারা আছে? ম্যাম, সেটা বলতে পারবো না। রাজ এক এক করে সবাইকে শেষ করবে। আচ্ছা, রাজের কোনো ছবি আছে? রাজকে দেখেছিল খুবই কম আছে। রাজকে স্পেশাল করে ট্রেন করা হয়েছে। বিকেলে রাহুলের ঘুম ভেঙে যায় কারো ডাকাডাকিতে। রাহুল ঘুম থেকে উঠে দেখতে পায় মমি রাহুলকে ডাকছে। তখন রাহুল বলে ওঠে, কি হলো, ডাকছিলেন কেন? বিকেল হয়ে গেছে, আর কত ঘুমাবেন আপনি? তো কি করব? ফ্রেশ হয়ে আসুন নিচে, পরে কি করবেন সেটা বলে দিব আমি। রাহুল ফ্রেশ হয়ে নিচে এসে দেখতে পায় বাসায় কেউ নেই। তখন রাহুল বলে, কি ব্যাপার বলুন তো, বাসায় সবাই কোথায়? সবাই বাইরে গিয়েছে। আপনি জাননি কেন? আমার কিছু কাজ আছে আর কয়েকটা বই কিনতে হবে, তাই যাইনি। আচ্ছা, তাহলে আমি রুমে যাই। ভয় পাবেন না, আমি কিন্তু মৃত্যু না। ভয় পাবো কেন আপনাকে? আমার ঘুম পাচ্ছে তাই রুমে যাচ্ছি। হয়েছে, আর বলতে হবে না, চলুন এখন। কোথায়? বাইরে যাবো বই কিনতে, আর আপনি সিলেট শহরটাও ঘুরে দেখবেন, ভালোই লাগবে আপনার। অনেক ইচ্ছে ছিল সিলেট শহরটা ঘুরে দেখার, কিন্তু এই মেয়েটার সাথে যাবো কিনা সেটা নিয়ে চিন্তা করছি। যদি মেয়েটা মৃত্যুর মতো কিছু করে তখন কি হবে? বাসায় কেউ নেই। কি হলো, আপনি ভয় পাচ্ছেন কেন? ভয় পাওয়াটা কি স্বাভাবিক নয়? জীবনে চলার পথে যে একবার হোঁচট খেয়ে যায় তখন সে সামনে পা ফেলার আগে কয়েকবার চিন্তা করে। আচ্ছা, কিছু হয়ে গেলেই বাকি আমি আপনাকে বিয়ে করে নিব। কি বলছেন কি আপনি? না, যাব না আমি। আপনিও দেখছি মৃত্যুর থেকে ভয়ঙ্কর। সত্যি, মেয়েদের বিশ্বাস করতে নেই, মেয়েদের চেয়ে আর ভয়ঙ্কর কিছুই নেই। রাহুল যখন পিছনে হাঁটা দিল তখন মমি রাহুলের বাম হাত চেপে ধরে বলে,
বলছি না আমার সাথে যাবে তুমি? এত কথা কেন বলতেছো? চলো আমার সাথে। আরে আমার বাম হাতটা ছাড়ুন আপনি। এমনিতেই ডান হাত গেছে, নিজের হাতে খেতে পারছি না, আন্টিরা খাইয়ে দিচ্ছেন আমাকে। এখন যদি আমার বাম হাত আপনি ভেঙে ফেলেন তাহলে আমার সব কিছু করা বন্ধ হয়ে যাবে, সাথে ওইটাও। প্লিজ ছেড়ে দিন আমায়। তাহলে যাবে আমার সাথে? যাব। মনে মনে বললাম, কি রাক্ষসী মেয়ে রে বাবা, আর একটু বলেই তো ভেঙে ফেলতো আমার হাত। টাইনি বেটি। এই একটু আগে কি বললে তুমি? শুনে ফেললো নাকি আবার? এত দেখছি কান অনেক লম্বা, অবশ্যই হবে এর বা না কেন? ডাইনি বলে কথা। কি হলো বলবি কি না?